হঠাৎ করেই আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান সিঙ্গাপুরে গেলেন। সিঙ্গাপুরে গিয়ে তিনি একাধিক বিদেশি প্রতিনিধির সাথে মিটিং করেছেন। পশ্চিমা একটি সুপার পাওয়ার তার প্রতিনিধির সাথে মিটিং করেছেন এবং এই পশ্চিমা যে সুপার পাওয়ার তার সাথে আলোচনায় সেখানে ওয়াকার খানকে বলা হয়েছে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে তখন তার নিরাপত্তা বাংলাদেশ সেনাবাহিনীকেই নিশ্চিত করতে হবে এবং কিভাবে নিশ্চিত করবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং ওয়াকার খান সিঙ্গাপুর থেকে ফিরে এসে তিনি সেনাবাহিনীর উচ্চ পদস্থ কয়েকজনের সাথে বিষয়টি নিয়ে বসেছিলেন এবং আলোচনা করেছেন। যখন শেখ হাসিনার ফেরা নিয়ে দেশে বিদেশে এত আলোচনার তোড়জোড় চলছে তখন জেনারেল ওয়াকার খান কিন্তু কিছুটা ভীত এবং সন্ত্রস্ত। তিনি আপ্রাণ চেষ্টা করছেন যেন শেখ হাসিনা না ফেরে। যদি শেখ হাসিনা ফেরেনও তিনি শেখ হাসিনার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। এই যে ইসলামিক ইনস্টিটিউট করা হলো, ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট আর্মির, সেখানে তিনি বললেন যে চারিদিকে বিদাতে ভরে গেছে, সবকিছু বিদাত। তো আজকে আমি একটু খোঁজ নিচ্ছিলাম যে একজন সেনা প্রধান যখন রাষ্ট্রের সাথে বেইমানি করে সেটা ইসলাম দৃষ্টিতে কেমন, এবং ইসলামেও সেটা দেখলাম একেবারে প্রহিবিটেড, সেটাকে মুনাফেকি বলা হয়েছে এবং এটি একটি বড় ধরনের পাপ। তো জাতিকে যিনি বিদাত নিয়ে হেদায়েত করেন তিনি নিজে কি আয়নায় মুখ দেখেছেন যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি যে মীর জাফরি করেছেন সেটি কত বড় পাপ। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন। সাউথ এশিয়ান জিওপলিটিক্যাল সিচুয়েশন, বিশেষ করে বাংলাদেশের জন্য এই টুইটটিতে অনেক গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। যদি বাংলা করা হয় তাহলে দাঁড়ায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের কাছ থেকে একটি ফোন কল পেয়েছি। আমরা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো জুড়ে ভারত যুক্তরাষ্ট্রের সমন্বিত বিশ্বব্যাপী কৌশলগত অংশীদারিত্ব আরো সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেছি। তার পুত্র সন্তানের জন্ম উপলক্ষে তাকে এবং সেকেন্ড লেডিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি এবং তার পুরো পরিবারের জন্য শুভ কামনা জানিয়েছি। এখানে তাদের যে সাম্প্রতিক টেলিফোনিক কনভারসেশন, তারা কিন্তু ফোনে কথা বলেছে এবং ফোনের পরেই এই এক্স হ্যান্ডেলে টুইটটি করেছেন। এই টেলিফোনিক বার্তা এবং মোদির এক্স পোস্টের শব্দ চয়ন বিশ্ব কূটনীতি এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। কূটনৈতিক ভাষায় এই ধরনের বার্তার প্রতিটা শব্দ ও বাক্য খুবই সতর্কতার সাথে নির্বাচন করা হয়, যা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে যাচ্ছে। এখানে এই টুইটটিতে দেখবেন যে কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, বাংলা করলে যেটা দাঁড়ায় সর্বাত্মক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব। শব্দটি নির্দেশ করে যে ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যকার সুসম্পর্ক কেবলমাত্র দ্বিপাক্ষিক বাণিজ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি বিস্তৃত অংশীদারিত্ব যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। রিজিওনাল ডেভেলপমেন্টস, আঞ্চলিক ঘটনা প্রবাহ। আনুষ্ঠানিক বিবৃতিতে ব্যবহৃত এই পরিভাষাটি নিশ্চিত করে যে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূ রাজনৈতিক সমীকরণ, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। পারিবারিক শুভেচ্ছা ও ব্যক্তিগত মাত্রা, এই যে শুভেচ্ছা বিনিময় হলো, এই বিনিময়ের মাধ্যমটি আন্তর্জাতিক কূটনীতিতে সফট পাওয়ার ও দ্বিপাক্ষিক সম্পর্কের এক গভীর আস্থা প্রকাশ করে। তাহলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ চিত্র এবং তার উপরে এই যে ফোন আলাপ, এই যে ভারত
আমেরিকার সম্পর্ক, তার কি প্রভাব? দুই পরাশক্তির অভিন্ন নীতি, এই বার্তাটির মূল নিহিত বিষয় হলো দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ নীতিতে যুক্তরাষ্ট্র ও ভারত বিচ্ছিন্ন নয়, বরং একে অপরের সাথে সমন্বয় বজায় রেখে এগোচ্ছে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন মূলত নয়াদিল্লির কৌশলগত দৃষ্টিভঙ্গি ও আঞ্চলিক মূল্যায়নকে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ ইস্যুতে ভারত মার্কিন এই নীতিগত ঐক্য বার্তা দেয় যে বাংলাদেশে একটি টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা এবং সকল পক্ষের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় দুটি দেশই একসাথে কাজ করতে আগ্রহী। ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলগত নীতির কারণে উভয় পক্ষই চায় না বাংলাদেশে কোনো ধরনের চরমপন্থা বা ক্ষমতার শূন্যতা তৈরি হোক। সংক্ষেপে যদি বলি, এই সংক্ষিপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তাটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ কেবল দেশীয় রাজনীতিকদের হাতে সীমাবদ্ধ নেই, বরং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত আঞ্চলিক কৌশলের উপর এর অনেকখানি প্রভাব নির্ভর করছে। অর্থাৎ বাংলাদেশের এই যে সামনের যে রাজনৈতিক গতিপথ, তা নির্ধারণে এই ভারত এবং আমেরিকা যৌথভাবে অনেকখানি ভূমিকা রাখবে বলেই আশা করা যাচ্ছে। আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে আসলে আলোচনা হয়েছে যে আগামী 12 এবং 13 সেপ্টেম্বর যে ব্রিক্সের সম্মেলন হবে ভারতে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিমস্টেকের সভাপতি তারেক রহমান কি যাবেন কিনা, সেখানে কি কি আলোচ্য সূচি আছে। এবং আমি আগেই বলেছি যে আগামীকাল 10ই আগস্ট দীনেশ ত্রিবেদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মিটিং হবে। সেটি নিয়েই আজকে ডক্টর খলিলের সাথে আলোচনা হয়েছে। ডক্টর খলিল এই মিটিং শেষে তার ঘনিষ্ঠ একজনকে জানিয়েছে যে আমি আর কত চাপ সহ্য করব, সবাই কেন আমার কাছে এক্সপেক্ট করে। এই কথার কি অর্থ দাঁড়ালো সেটা আমরা বুঝতে পারবো তারেক রহমান ভারতে যাচ্ছেন কি যাচ্ছেন না। একটি কূটনৈতিক সূত্র আমাকে জানিয়েছে তারেক রহমান যদি ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে ভারত যান তা খুবই ভালো, আর যদি তিনি না যান তা আরো ভালো। কূটনীতিবিদদের ভাষা বোঝা কঠিন। সবশেষে একটা গুরুত্বপূর্ণ সংবাদ দিই, এটা আমি সবার আগে দিয়েছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছে মির্জা ফখরুল আলমগীর। আজকে সোর্স নিউজ বাংলার কাছে সর্বশেষ যা খবর এসেছে তাতে নিশ্চিত করা হয়েছে যে আগামীতে বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আলমগীর, এবং বিএনপির মনোনীত হওয়া মানেই তো তার নির্বাচিত হওয়া। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়াতে যে আলোচনা সভাটি হলো এবং সেখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন সেটা নিয়েই দিনভর আলোচনা চলছে। শুধু যে বাংলাদেশের ভেতরে বা বাঙালিদের ভেতরে আলোচনা চলছে তা নয়, সারা পৃথিবীর কমপক্ষে 254টা ইন্টারন্যাশনাল মিডিয়া এই ভাষণটিকে নিয়ে নিউজ করেছে, অনেকেই ভাষণটিকে লাইভ সম্প্রচার করেছে। সামান্য একটা আলোচনা সভা, সেটা দিয়েই তিনি প্রচার, অ্যাটেনশন সব কিছুর কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা ছিলেন। কালকে যেটা হয়েছে, মানে আমি একটা জিনিস শুরুতে বলি যে রয়টার্স কেন শেখ হাসিনাকে এত গুরুত্ব দিচ্ছে। এই ব্রিটিশ সংবাদ মাধ্যমটা খুবই শক্তিশালী এবং তাদের
তারা কিন্তু এইভাবে শেখ হাসিনাকে কন্টিনিউয়াসলি কাভারেজ দিচ্ছে, এটার পেছনে একটা ইন্টারন্যাশনাল গেম আছে। এইটা আমাদের একটু বুঝতে হবে। যেটা বললাম যে 254+ ইন্টারন্যাশনাল মিডিয়া শেখ হাসিনার এই ভাষণ কভার করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 44 কোটি ভিউ হয়েছে তার ভাষণের বিভিন্ন অংশের, সরাসরি লাইভ, পরে আবার শর্ট ভিডিও করেছে। সব মিলিয়ে 44 কোটি ভিউ হয়েছে সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত। কি ছিল এই ভাষণে? আমি প্রথমে একটু কন্টেন্ট নিয়ে আলাপ করি। কন্টেন্ট কিন্তু তিনি দেশে ফিরবেন, এটা আমরা আগেও শুনেছি। কালকে একটু স্পেসিফিক্যালি বলেছে ডিসেম্বরে ফেরার ব্যাপারটা। এছাড়া অন্য অন্য কথা, গতকাল ছিল শেখ কামালের জন্মদিন, স্বভাবতই তার ছোট ভাই, তিনি আবেগপ্রবণ ছিলেন, শেখ কামালকে নিয়ে কথা বলেছেন, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন। এবং আরো ইন্টারেস্টিং হলো যে কথা ছিল তিনি লাইভে যুক্ত হয়ে অডিও ভাষণ দেবেন, যদিও অনেকেই আশা করেছিল তাকে ভিডিওতে দেখবে, যাই হোক। এবং কথা ছিল যে তিনি বক্তৃতা দেবেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি দেবেন না, এরকমই একটা প্ল্যান ছিল। এবং সজীব ওয়াজেদ জয়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন, এভাবেই প্ল্যানটা করা ছিল। কিন্তু সংবাদ সম্মেলনের এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে, এবং যতদূর খবর পেয়েছি সজীব ওয়াজেদ জয়ও মায়ের কাছে টেক্সট করেছে যে কিছু প্রশ্নের উত্তর দিতে, এবং শেখ হাসিনা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। একেবারে নিন্দুক যারা শেখ হাসিনার নাম শুনতে পারে না, তারা অনেকেই বলছেন যে এই ভাষণের নতুন কি আছে? এটা কি আসলে শুধু একটা ভাষণ, তার উচ্চারিত শব্দাবলী? আমার কাছে তো মনে হয় যে এটা ভাষণের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীর শেখ হাসিনার প্রতি আগ্রহ, এবং এখনো বাংলাদেশ, সাউথ এশিয়া রিলেটেড জিওপলিটিক্যাল সিচুয়েশন, সবকিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু শেখ হাসিনা অবস্থান করছেন, এবং সেটা আবার গতকাল প্রমাণ হলো। তিনি যেন এই ভাষণটা না দিতে পারেন, এটার জন্য বাংলাদেশ সরকার এমন কিছু নাই যে তারা করেনি। কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের এই আবেদন, নিবেদন, অনুরোধ এগুলোকে কোনো পাত্তা দেয় নাই, বরং ভারত সরকার বুঝিয়ে দিয়েছে। তারা বলেছে এটা একটা বেসরকারি আয়োজন, কিন্তু তাছাড়াও তারা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের প্রশ্নে, আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনা এখনো তাদের লং টার্ম পার্টনার, পলিটিক্যাল পার্টনার। এটা কিন্তু কালকে ভারত বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার এত নার্ভাস ছিল যে আমাদের ফরেন মিনিস্ট্রি একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টটা 1 ঘন্টায় তারা 9 বার কারেক্ট করেছে। আপনি যদি বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির ফেসবুক পেজে যান এবং ভিউ এডিট হিস্ট্রি দেখেন এই স্টেটমেন্টটা, দেখবেন যে 9 বার তারা চেঞ্জ করেছে স্টেটমেন্টটা। তো 1 ঘন্টায় 9 বার চেঞ্জ করার, তারপরেও স্টেটমেন্টে প্রচুর ভুল আছে, ইনফরমেশনের ভুল, বানান ভুল, মানে কাপাকাপি অবস্থা। এবং আমরা দেখলাম যে যারা এই ভাষণটা সম্প্রচারে বাধা দিয়েছে, মানুষজনকে নিবৃত করার চেষ্টা করছে, তারাও এই ভাষণটা দেখেছে। কারণ ওখানে যখন আপনি জয়েন করবেন তখন আপনার নামটা দেখা যায়, এবং সেই স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে মানুষ দল বেঁধে এই ভাষণ দেখেছে। সরকার চেষ্টা করেছে, বাংলাদেশের মিডিয়ায় নিউজ ছাপাতে দেয়নি, কিন্তু তাতে কি কোনো কিছু আটকে আছে? সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে মানুষের মন্তব্য, এবং সারা দেশে কর্মীরা, নেতারা যেভাবে জেগে উঠেছে। এই যে অপপ্রচার, শেখ হাসিনা বেঁচে নেই, সেটার তো কাল জবাব হলো। আমি তো নিজেই এই মাসে দেখা করেছি, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি। এবং শেখ হাসিনার যে মেন্টাল স্ট্রেংথ, তার যে কথাবার্তা, এটা সারা দেশবাসীকে উজ্জীবিত করেছে, নেতাকর্মীদের তো করেছেই। কিন্তু ওই যে বললাম 18 কোটি মানুষের দেশ, কিন্তু সারা পৃথিবীতে এই ভাষণ নিয়ে এমন একটা আগ্রহ তৈরি হয়েছে যে, এবং যেহেতু ইংরেজিতে হয়েছে,
যেহেতু সারা পৃথিবীর অনেকেই এটা দেখেছে, অনেকে বলেছেন তিনি একটু বাংলায় কথা বলতে পারতেন। গ্রামের লোকজন অনেকদিন অপেক্ষা করেছে এই ভাষণটার জন্য। বাংলায় পরে হবে নিশ্চয়ই, তিনি বাংলা ভাষাভাষী সাংবাদিকদের নিয়েও এরকম আয়োজন করতে পারেন। কিন্তু গতকালকের আয়োজনটা আসলে ইউনিক আয়োজন হয়েছে। শেখ হাসিনা সম্পূর্ণ সার্থক, তিনি সফল হয়েছেন আর সরকারের গালে চপেটাঘাত পড়েছে। তিনি না পেরেছেন দেশবাসীকে এই ভাষণ থেকে বঞ্চিত করতে। বাংলাদেশের কিছু মিডিয়া ছাপায়নি, হু কেয়ার্স। আমাদের সোর্স নিউজ বাংলায় আমরা ডিটেইল নিউজ করেছি।